সুস্বাস্থ্য কি? শুধুই কি শারীরিক স্বাস্থ্য? না বন্ধু, না। শারীরিক স্বাস্থ্যর সাথে সাথে যদি সামাজিক এবং মানসিক সুস্থতা না থাকে তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি না। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্য কথায়। একেবি টিভির স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন স্নায়ু এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দত্ত মহোদয়, যিনি ভারতবর্ষের স্বনামধন্য মনোচিকিৎসা জগতের স্বনামধন্য ইনস্টিটিউট বোম্বাই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বর্তমানে আইএলএসের একজন বিশেষজ্ঞ পরামর্শদাতাও বটে। নমস্কার ডাক্তারবাবু, একেবি টিভির স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমেই বলছি, আপনি আমাদের যে সুযোগ সময়টা দিয়েছেন, একেবি টিভিকে সময়টা দিয়েছেন, তার জন্য আমরা একেবি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই সুযোগটা দেওয়ার জন্য। একেবি টিভির সাথে আগেও আমি কাজ করেছি এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু আজকে আমরা আরেকটি প্রোগ্রামের জন্য আমরা সহমত হয়েছি। হ্যাঁ, তো আজকে আমরা আসলে মানসিক যে ব্যাপারটা, মানসিক স্বাস্থ্য যে ব্যাপারটা আগে হয়তো ততটা ছিল না। হ্যাঁ, এখন কিন্তু সবাই বেশ একটু সচেতন হচ্ছে এবং দিনে দিনে বোধহয় এটার প্রবণতা একটু বৃদ্ধি পাচ্ছে, মানসিক একটা অসুস্থতার ব্যাপারটা। তো সেই কারণে আমরা চাইছি অনেকগুলি টপিক নিয়ে আলোচনা করার জন্য। তো একদিনে তো সবগুলি নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তো আজকে আমরা রাখবো মূলত যেটা আমরা আলোচনা করতে চাই, খুব ছোট ছোট বাচ্চা যারা ধরুন আপ টু 4 বা 5 ইয়ার্স এবং যারা নাকি নতুন কোনো পরীক্ষাতে বসছে, জীবনে প্রথম কোনো পাবলিক পরীক্ষা ফেস করতে যাচ্ছে বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে যাচ্ছে, তাদের যে একটা মানসিক কি বলবো ডিসব্যালেন্স হয়ে যায় অনেক সময়। ভালো স্টুডেন্ট কিন্তু সে ঠিকভাবে নিজেকে প্রিপারেশন ঠিকভাবে হয়েছে কিন্তু সে ঠিকভাবে নিজেকে পারফর্ম করতে পারে না আর কি। এগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। টপিকে যাওয়ার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাইবো আপনাকে। এতদিন আমরা সবসময় বলতাম মানসিক চিকিৎসক, কিন্তু এখন বলা হচ্ছে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে না কি এমনিতেই বলা হয়? ঠিক বলবো না, জিনিসটা হলো এর বলয়টা বাড়ানোর জন্য। কারণ কি, মানসিক রোগ বলতে সাধারণত সমাজে যে ধারণাটা ফুটে ওঠে যে কেউ সাংঘাতিক রকমভাবে মানসিকভাবে বিধ্বস্ত, হ্যাঁ, এবং অনেক ধরনের ধরুন সামাজিক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, তো এই সমস্যাটা সাধারণত একটা পোর্ট্রেট হয়, কিন্তু কথা হলো গিয়ে যে এই শতাংশটা কিন্তু খুবই কম। জেনারেল পপুলেশনের জাস্ট 1% পপুলেশনে স্কিজোফ্রেনিয়া রোগটা আমরা দেখি, ঠিক আছে। নট মোর দেন 4% আমরা বাইপোলার ডিসঅর্ডার দেখি। এগুলো হলো একদম সবচেয়ে সাংঘাতিক রকমের বা সিভিয়ার ফর্ম অফ মেন্টাল ইলনেসের মধ্যে পড়ে। কিন্তু ধরুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে স্ট্রেসটা ফিল করি, এবং দেখুন আমাদের লাইফস্টাইল তো আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে। ফ্যামিলি নিউক্লিয়ার হচ্ছে, মানুষের একাকিত্ব বাড়ছে। যারা বয়স্করা, যারা ষাটোর্ধ্ব বৃদ্ধদের ক্ষেত্রে কি হচ্ছে যে সোশ্যাল সাপোর্টটা আগে ছিল সেটা এখন নেই। সিমিলারলি যারা নতুনভাবে জীবন শুরু করছে, নতুন চাকরি, নতুন পরিবার, এদের ক্ষেত্রেও কি দেখা যাচ্ছে যে হয়তোবা মূল পরিবার থেকে অনেকখানি দূরে, হয়তোবা ভিন্ন রাজ্যে চাকরি বাকরিতে ব্যস্ত, অথবা হয়তো ভিন্ন দেশেও। তো সেই ক্ষেত্রে কি হয়, একটা কালচারাল ডিফারেন্সের জন্য কি হয়, একটা মানসিক চাপ পড়েই সেটাতে, ঠিক আছে। তো যাকে আমরা বলি যে নিউরোটিক প্রবলেমস, যেগুলো যেমন সবচেয়ে কমন এক্সাম্পল যা শোনা যায় ডিপ্রেশন। তো ডিপ্রেশন শুধুমাত্র এটা ব্ল্যাঙ্কেট টার্ম হিসেবে ইউজ হয়, কিন্তু ডিপ্রেশন ছাড়াও আরও অনেক ধরনের সমস্যা আছে, যেমন অ্যাংজাইটির সমস্যা, যে কোনো ধরনের স্ট্রেসের সাথে অ্যাডজাস্ট করার সমস্যা, যেমন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার,
অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, এমন আরও অনেক ধরনের সমস্যাগুলি আছে, যেগুলি অনেক সময় সচেতনতা না থাকার জন্য ঠিক সময়ে চিকিৎসা শুরু হয় না। হ্যাঁ, আর চিকিৎসা শুরু হলেও দেখা যায় কি যে আমরা কি সাইকিয়াট্রিস্টের কাছে যাব, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে তো ভীষণ বোধহয় একটা বড় ব্যাপার, তো তার জন্য অনেক সময় ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে দেরি হয়। তো যা হয়, অনেক দিন ধরে একটা রোগ ভুক্তির ফলে যে কোনো রোগের যদি প্রপার ট্রিটমেন্ট না হয় সেটার কমপ্লিকেশনস বাড়তেই থাকে। তো ফিজিক্যাল ইলনেসে যেমন প্রবলেমসগুলি হয়, ঠিক সেই রকম মেন্টাল ইলনেসেসের ক্ষেত্রেও সে সমস্যাগুলি হয়। তাই আমরা এখন মানসিক স্বাস্থ্য কথাটা বেশি ইউজ করি, কারণ কি দেখা যায় যে মানসিক স্বাস্থ্যের উপরে আমরা যদি জোর বেশি দেই, এই সমস্যাগুলিকে অনেক ব্যাপারে এড়ানো যায়। ঠিক বলেছেন ডাক্তারবাবু। আসলে আমরা মানে আমাদের মধ্যে এটা এটা একটা থাকেই যে সাইকিয়াট্রিস্টের কাছে কেন যাব আমি, আমার কি কোনো সমস্যা আছে, কিন্তু এই সমস্যাটাই আমার হাতে যদি একটা ক্ষত হয় তখন যদি আমি মানে খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ না নিই, এটা যেমন বাড়তে থাকে, ঠিক তেমনি মানসিক যে অবস্থাটা, এটার যদি কোনো ডিসব্যালেন্স হয় তখন খুব তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনি। তো এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা একটু ছোট বাচ্চাদের নিয়ে কথা বলবো। ওই যে আপনি বললেন নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, বোধহয় এই কারণেই হচ্ছে কিনা জানি না, দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, তাই প্রায়ই দেখেছি ব্যাপারগুলি, যে অনেক বাচ্চাদের মধ্যে আমি ইদানিং আরো বেশি লক্ষ্য করছি যে সে বুঝতে পারছে সবকিছু, কিন্তু মুখে সে কথা বলছে না। তুমি ওকে বলা হলো বলটা এনে দাও, ও ঠিক বলটা নিয়ে আসছে, মানে সে আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু সে মুখে বলছে না যেটা কি। আরেকটা যেটা বাচ্চাদের মধ্যে এখন খুব দেখা যাচ্ছে, যে আপ টু 4 বা 5 ইয়ার্স বাচ্চাদের মধ্যে মানে একটু তার মতের বিরুদ্ধে গেলেই সে কোনো জিনিস ছুঁড়ে মারছে, ভেঙে ফেলছে, ঢিল দিচ্ছে। এগুলিকে আপনি কি মনে করেন, স্বাভাবিক লক্ষণ, না এটার মধ্যে কিছু একটা মানে অসুবিধা বা অস্বাভাবিকতা, বা তার কোনো সে যেটা মানে তার যে চাহিদাটা সেটা সে পূরণ করতে পারছে না, বা সে যেটা চাইছে সেটা পাচ্ছে না দেখি তার মধ্যে এগুলি আসছে? সো প্রবলেমটা তো আপনি অনেকখানি মানে এটা অনেক বড় একটা সমস্যা, এবং অবশ্যই এটা একটা মানে কি বলবো, একটা জ্বলন্ত সমস্যাই বলবো। আবার ওই জায়গাটাতেই আসছি। দেখুন, আপনি আজকালকার সোসাইটিতে যদি দেখেন, বেশিরভাগ সোসাইটিতে কিন্তু বোথ অফ দি প্যারেন্টস আর ওয়ার্কিং, মা বা দুজনই কর্মরত। আচ্ছা, ঠিক আছে। তো এখন যে ফ্যামিলিতে মা বা দুজনই কর্মরত, তাহলে বাচ্চাকে মানে ওই স্কুলিংয়ের পার্টটা বাদ দিলে, ইভেন স্কুলিং শুরু হওয়ার আগেও, মানে স্টিল আমি ধরে নিচ্ছি 2 বছর 3 বছর পর্যন্ত, যে সময়টাতে বাচ্চার বলা হয় কি, যেমন 7 ইয়ার্স পর্যন্ত বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টটা অনেক হাইয়ার থাকে, অনেক ফার্স্ট পেসড হয়, ঠিক আছে। তো ওই সময়টাতে যে সোশিয়াল স্টিমুলেশনটা পাওয়ার কথা, সেটা অনেক সময় দেখা যায় যে সেটাতে খামতি থাকে। আচ্ছা, তো এখন আবার সেই নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট আসছে। এবার এগুলি ছাড়াও আরেকটা জ্বলন্ত সমস্যা কি, মোবাইল ইউজেজ। আচ্ছা, এখন দেখুন, আমি একটা সিম্পল একটা সিনারিও, যা হয়তো বা অনেকেই হয়তো আপনারা নিজেদের ফ্যামিলির সাথে বা নিজেদের সাথে রিলেট করতে পারবেন। সেটা হলো যে সকাল 9টা থেকে তৈরি হওয়া শুরু, 10টার দিকে অফিসে যাত্রা, তারপর অফিস থেকে ফিরতে ফিরতে 5টা 6টা বা 7টা বাজে, তারপর টায়ার্ড, আসার পর ফ্রেশ হয়ে এবার দুজন প্যারেন্টসে এবার ফোন নিয়ে বসলেন, ঠিক আছে। আচ্ছা, তো এইবার প্রথম দিকের লার্নিং, ইভেন বিশেষ করে পরে দিয়েও কি হয়, ইউজুয়ালি বাচ্চারা যে জিনিসটা কিন্তু দেখে সেই জিনিসটাই শেখে, যেটাকে আমরা মডেলিং বলি, ঠিক আছে। তো এখন ওর যা দাবি দাওয়া বা যে কোনো ধরনের ইমোশনাল নিডস যা আছে বাচ্চাটার, সেটা কিন্তু সবচেয়ে ভালো একজন প্যারেন্টসই কিন্তু এটা পুরো করতে পারে, ঠিক আছে। তো মাঝখানের টাইমটাতে অনেক গ্যাপ হচ্ছে, অফিস থেকে আসার পর দুজনই মা বা ক্লান্ত, তারাও হয়তো সেই স্ক্রিন টাইম নিয়ে বসছে, তাহলে বাচ্চার ইমোশনাল নিডসটা কোথায় পুরো হচ্ছে? তো স্বাভাবিকভাবে কী হচ্ছে, কিছুদিন পর
বাচ্চাও সেটাই চাইবে। এবং দেখা যায় কি যে স্ক্রিন ইউজেজে যেমন বাচ্চা তাড়াতাড়ি শান্ত হয়, শান্ত তো না, এটা কি আমরা ডিস্ট্রাক্ট করছি বাচ্চাকে। সো এখন নর্মালি যে বাচ্চাকে খাওয়ানোর জন্য কথার কথা যে ধৈর্যের প্রয়োজন হয়, তো দেখা যায় কি যে বাচ্চাকে যদি একটা ফোন ধরিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চা সেটা ওই একদিকে ফোন দেখছে আর একদিকে মুখ হা করছে আর ওর ভেতরে খাবার যাচ্ছে। সো বেসিক্যালি ইট মেক্স ইট ইজিয়ার ফর দ্য প্যারেন্টস, কিন্তু আস্তে আস্তে কী হয়, ও যে খাচ্ছে, ফুড হ্যাবিট যেটা তৈরি হচ্ছে সেটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে না। ও সেটাই বুঝতে পারছে না যে ও কী খাচ্ছে। মানে আমরা যে কোনো একটা কাজ করার সময় আমাদের যে ধরনের মাইন্ডফুলনেস দরকার, আর যেটা অনেক সময় আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস করতে হয়। ছোটোবেলা থেকে বাচ্চারা তো অভ্যাস করবে না, অভ্যাস করানো হয়, তো সেই জিনিসটা ল্যাকিং হচ্ছে। তো এরকম বিবিধ কারণের জন্য দেখা যায় যে বাচ্চাদের এই ধরনের বিহেভিয়ার প্রবলেমস বা ট্যান্ট্রাম, স্টাববারনেস, জেদি হওয়া, এগুলি খুব দেখা যায়। আরেকটা কারণ বলবো যেটা সোশ্যালাইজেশন। যেমন আজকালকার দিনে কজন বাচ্চা পাশের বাড়িতে গিয়ে আরেকটা বাচ্চার সাথে খেলতে যাচ্ছে, অথবা হয়তো দেখবেন যে এখন বেশিরভাগ ফ্যামিলিতেই সিঙ্গেল চাইল্ড। তো ওর বয়সী বাচ্চাদের সাথে যতক্ষণ না, মানে যেটাকে আমরা বলি পিয়ার গ্রুপ ইন্টারাকশন, ওইটা যতক্ষণ না স্টার্ট হয় ততক্ষণ পর্যন্ত তো তার ওই পার্টটা ডিফিসিট থাকে। তাহলে সোশ্যাল ইন্টারাকশনই স্টার্ট হয় যে প্রাইমারি কেয়ার গিভার, এই ক্ষেত্রে মার দ্বারা। তারপর শুরু হচ্ছে বাবা, গ্র্যান্ড প্যারেন্টস, ঠিক আছে, বা আরও যারা আছেন, তারপরে ও পিয়ার গ্রুপস। তো এইভাবে ধাপে ধাপে যে ইন্টারাকশন প্যাটার্নগুলি বাচ্চারা যা শেখার কথা সেটা তো হচ্ছে না, বা এডিকুয়েটলি হচ্ছে না, এডিকুয়েটলি হচ্ছে না। তো তার জন্য দেখা যায় যে এই ধরনের সোশ্যাল ইন্টারাকশনে বা কোনো একটা সোশ্যাল সিচুয়েশনে বাচ্চাদের যেমন বিহেভিয়ার এক্সপেক্টেড সেটা অনেক সময় দেখা যায় না। সো এটাই আর কি। তবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘরে মা বাবার দায়িত্বটা কিন্তু অনেকটাই বেশি, তাই তো? আসলে সবসময় আমরা বলি একটি বাচ্চার সার্বিক বিকাশে মা বাবার দায়িত্বটা অনেকটাই থেকে যায়। তো হ্যাঁ, আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অফিস থেকে এসেও কিছুটা হলেও আমাকে সময় দিতে হবে বাচ্চার সাথে। তাহলে কিন্তু তার মধ্যে যে মানে ইমোশনাল ডেভেলপমেন্টটা সেটা ঠিকঠাকভাবে হবে। তো ডাক্তারবাবুর সাথে আমরা আরও প্রশ্ন নিয়ে কথা বলবো আরেকটু সময়, কিন্তু তার মধ্যে একটু নিয়ে নিচ্ছি ছোট্ট একটু ব্রেক। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlo Hospital.
ফিরে এলাম একটু ছোট্ট বিরতির পর। তো ডাক্তারবাবু, এবার যেটা আমার জানতে চাইছি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ভালো প্রিপারেশন হয়েছে হুম, একটা স্টুডেন্টের, সে কোনো পাবলিক এক্সাম দেবে, হ্যাঁ মনে করুন জীবনের প্রথম পাবলিক এক্সাম দেবে, বা ধরুন কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সে মানে বসবে, কিন্তু সে নিজেকে ঠিকভাবে মানে একটা ভীতি থেকে যায়, এটা একটা আছে। সাথে থাকে কি, মা বাবার কাছে প্রায়ই শুনতে পাই, এই দেখুন না 2 দিন পরেই ফাইনাল পরীক্ষা, পড়ে না, একদম মনোযোগ দেয় না, যদি মনোযোগ দিত তাহলে তো খুব ভালো হতো। এই যে মনোযোগের একটা ঘাটতি দেখা যায় স্টুডেন্টদের মধ্যে, মনোযোগটা বসানোটা একটা টাফ ব্যাপার হয়ে যায়। এটার জন্য মানে এটা কেন হচ্ছে, কেন ওদের মধ্যে মনোযোগের ঘাটতি হচ্ছে, আর সাথে সাথে এটাও মানে এটা মনোযোগটা আনার জন্য অ্যাজ এ প্যারেন্ট বা অ্যাজ এ টিচার আমাদের কি করণীয়? গুড কোয়েশ্চেন। সো একটা প্রশ্ন এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, ধরুন আপনাকে টিভিতে একটা প্রোগ্রামের অপশন দেওয়া হলো, আর সাইমালটেনিয়াসলি আপনাকে হয়তো আরেকটা অপশন দেওয়া হলো যে একটা গল্পের বই পড়বেন। থার্ড অপশন দেওয়া হলো যে আপনি একটা কিছু টপিক পড়বেন যেটাতে হয়তো আপনি ততটা ইন্টারেস্টেড নন, বা একাডেমিক্স রিলেটেড, বা ধরুন আপনার কালকে ক্লাস আছে, আপনার সেটা প্রিপেয়ার করতে হবে, সেটার প্রিপারেশন করছেন। তো এই 3টে অ্যাক্টিভিটিসের মধ্যে কোনটার মধ্যে আমার সবচেয়ে বেশি মনোযোগ থাকবে? অবভিয়াসলি টিভিটার প্রতি হ্যাঁ, টেলিভিশন। সেকেন্ডলি হয়তো যদি আমার কাছে টিভির অপশন না থাকে, আমার গল্পের বই। থার্ড অপশনে যাচ্ছে যেখানে আমার প্রিপেয়ার করতে হবে। সো আমরা যা দেখতে পাচ্ছি, কনসেন্ট্রেশন বা পুয়ার কনসেন্ট্রেশনের ফার্স্ট রিজনই হলো যে ইন্টারেস্ট না থাকা। তো এখন ইন্টারেস্ট না থাকার পিছে কী কী কারণ থাকতে পারে? এখনে আজকালকার দিনে একটু বেশি কম্পিটিটিভ সব কিছুই, এভরিথিং ইজ গেটিং হার্ড। শুধু কম্পিটিটিভনেস কিন্তু পড়াশোনার ব্যাপারটাতে না, আমি বলবো যে ইভেন যদি এক্সামিনেশন মানে যেগুলো ডিজায়ার্ড এক্সামিনেশন, এগুলি যদি ক্র্যাক করতে না পারা যায়, তাহলে যা প্রাইভেট ইনস্টিটিউশনস অ্যান্ড বাকি যে অপশানসগুলি থাকে এগুলো অনেকটা ব্যয় সাপেক্ষ হয়। তো প্রথম টার্গেটই অবভিয়াসলি কী থাকে, যে কোনো একটা ভালো কলেজের মধ্যে যদি আমি একটা এন্ট্রান্সে যদি ভালো ফল করতে পারি, ঠিক আছে। তো সেখানে কিন্তু আপনার উপরে চাপ এসে গেছে। সো দ্যাট মিন্স আপনি আর এই পড়াশোনাটাকে এনজয় করার জন্য পড়ছেন না, আপনি পড়ছেন যে আপনার পারফর্ম করতে হবে তার জন্য, ঠিক আছে। তো ওইখানেই উই হ্যাভ কিল দ্য ইন্টারেস্ট ইন ইট। এবার যদি পড়াশোনার খাতিরে আমি পড়তে পড়তে আস্তে আস্তে আমার টপিকসগুলি ভালো লাগে, দ্যাট ডিফারেন্ট কথা। তো দেখা যায় কি যে এই প্রেশারটা হ্যান্ডেল করাটাই অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে ইট বিকামস লাইক টু মাচ ফর দেম। কারণ কি আবার সেই ঘুরে ফিরে সেই কথাগুলি আমরা আসছি, যেহেতু আমাদের রিসেন্ট আমি বলবো লাস্ট 1 বা 2 দশকে আমাদের সোশ্যাল ফ্যাব্রিক অনেকটাই চেঞ্জ হয়েছে। শুধু সোশ্যাল ফ্যাব্রিক না, নতুন প্রযুক্তির আগমনের জন্য আমাদের যে কি বলবো, যেটা পিয়ার গ্রুপ সাপোর্ট ছিল, ঠিক আছে না, সেটা এখন অনেকখানি নেই কিন্তু। একটা সময় কি ছিল যে অবসর সময়ে লোকেরা বসে গল্পগুজব করত, ঠিক আছে। এখন হয়তো বা লোকেরা বসে আছে কিন্তু সবার হাতে ফোন থাকছে, ঠিক আছে। সো ইন্টারেকশন, সোশ্যাল ইন্টারেকশন যখন আমাদের কম হয়, সেটা কিন্তু একটা এফেক্ট আমাদের ব্রেনের উপরও আসে। আমাদের কিছু নিউরো ট্রান্সমিটার্স আছে ব্রেনের, বা সোজা কথা ব্রেনের কেমিক্যালস থাকে, যেগুলো দেখা যায় যে সোশ্যাল ইন্টারাকশান, এক্সারসাইজ, এইগুলো একটা হেলদি লেভেল মেনটেন করে এবং আমাদের মুড ভালো রাখে, আমাদের চিন্তা শক্তিকে শার্প রাখে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি এই দুটোই এখন অ্যাবসেন্ট, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে আসছে সেই পরীক্ষার চাপ, যা আমাকে পরীক্ষায় পাস করতে হবে, যে পরীক্ষাটা যে পরীক্ষার জন্য যে আমি শেখার জন্য, শেখার আগ্রহে যে শিখব, সেই জিনিসটা হয়তো বা প্রথম থেকে এটা মিসিং থাকে। অ্যান্ড প্রিপারেশনের ব্যাপারটাও কি থাকে অনেকটা, যেমন অবজেক্টিভ ওরিয়েন্টেড, একদম মানে টু দ্য পয়েন্ট, ইউ হ্যাভ টু লার্ন, হ্যাঁ, কনসেপ্ট থেকে বেশি মানে কত আমরা স্কোর করতে পারবো কম সময়ের মধ্যে। সো
এটা একটা মানে কি বলবো, ইটস লাইক এ র্যাট রেস নাও। সো এই প্রবলেমগুলোর জন্য প্রথমে কি হয়, একটা অ্যাংজাইটি নিয়েই কিন্তু বাচ্চারা এখন স্টার্ট করছে যে কোনো বড় পরীক্ষার জন্য প্রিপারেশনের ব্যাপারটা। এবার আরেকটা সমস্যা হচ্ছে কম্প্যারিজন, যে হয়তোবা কম্প্যারিজনটা সেম বাড়িতে সেম সিবলিংস বা ইয়েদের মধ্যে হতে পারে, যে তোমার বড় বোন ভাই ভালো রেজাল্ট করেছে, সো ইউ হ্যাভ টু ডু লাইকওয়াইজ। কেরিয়ার অপশানটা অনেক সময় কম থাকে, হয়তোবা ওর সেই কেরিয়ার নেওয়ারই ইচ্ছে নেই। তো যদি ইচ্ছেই না থাকে সে কেরিয়ার নেওয়া চুজ করার, তো অবভিয়াসলি সেটাতে তো কনসেন্ট্রেশন হবে না। কনসেন্ট্রেশন যদি না থাকে তো প্রিপারেশন আমি যে রিটেনশন করছি সেটা হচ্ছে না। ঠিক আছে, তো এইবার যদি মানলাম যে এই ফ্যাক্টরসগুলো একটাও নেই, তারপরও যখন পড়তে বসা যায় দেখা যায় কি যে মানে পড়ার মধ্যে যে ডিসিপ্লিন থাকার কথা সেটা অনেক সময় থাকে না। ঠিক আছে, আবার সে পড়ার সময় অনেক সময় স্টুডেন্টসরা সাথে ফোন নিয়ে বসে বা অন্য কিছু নিয়ে বসছে, একদিকে পড়ছে আরেকদিকে সোশ্যাল মিডিয়াতে নোটিফিকেশনগুলো আসছে। তো একবার দেখতে গিয়ে দেখা যায় আরেকটা নোটিফিকেশান এখান থেকে আসে, আরেকটা দেখতে দেখতে 5-10 মিনিট ওইখানে গেল। তারপর যে আবার সেই পড়াতে ফিরে এসে কনসেন্ট্রেট করে আবার যে সেই জিনিসটাতে যে মানে আসা, সেটা আর হয়ে উঠছে না। মাল্টিটাস্কিং যখনই আমরা করি দেখা যায় কি যে আমাদের কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি বা অ্যাটেনশন স্প্যান যেটা সেটা কিন্তু কমতে থাকে। ফোনের মধ্যে আজকাল সব ব্যাপারগুলো সব একসাথে পাওয়া যায় থাকে, মাল্টিটাস্কিংয়ে এগুলি আমাদেরকে অ্যাকচুয়ালি স্টিমুলেট করছে, বাট মাল্টিটাস্কিং একই সাথে কিন্তু আমাদের অ্যাটেনশন স্প্যানটাকেও কমাচ্ছে। তার জন্য বেশিক্ষণ সময় ধরে যে কোনো ধরনের যেগুলোতে মানে আমার পরিশ্রম করতে হবে সেই ধরনের অ্যাক্টিভিটিতে মনোযোগটা থাকছে না। ডাক্তারবাবুর কাছে আমরা অনেকগুলি রিজন শুনলাম যে কি কি কারণে আমরা আমাদের মনোযোগের ব্যাঘাত ঘটছে স্টুডেন্টদের। তো এবার আমি বলবো যেটা পরের কোশ্চেন, যেটা রিজনগুলি তো শুনলাম, এখন যেহেতু মানে আমরা আপনার শরণাপন্ন হয়েছি, তো তার থেকে প্রতিকারের উপায়টাও তো জানতে হবে। হ্যাঁ, অ্যাজ এ টিচার বা অ্যাজ এ প্যারেন্ট আমাদের কি করতে হবে একটা স্টুডেন্টকে? অবভিয়াসলি এখন তো মানে কম্পিটিশনের যুগ, তো মা বাবার মধ্যেও একটা প্রেশার সবসময়ই কাজ করে যে আমার ছেলেটাকে বড় মানুষ করতে হবে, বড় করতে হবে, মেয়েটাকে ইয়ে করতে হবে, দাঁড় করাতে হবে। তো ওইটাকে ব্যালেন্স করা, এখানে মা বাবার কি কি ডিউটি থাকা মনে হয় আপনার? সো ফার্স্ট অফ অল যে কোনো বাচ্চারই প্রথমে অ্যাপটিটিউডটা দেখার প্রয়োজন। হ্যাঁ, যে বাচ্চার কোন সাবজেক্টটা পছন্দের বা কোন বিষয়টা পছন্দের, বা ইভেন এটা স্পোর্টসও হতে পারে। ঠিক আছে, তো আজকালকে আমরা যেভাবে শুরু করেছিলাম ডিসকাশনটা যে মানসিক রোগ মানসিক স্বাস্থ্য ডিফারেন্সটা কি, সো এখন কিন্তু আরেকটা জিনিস কি যে আমাদের অ্যাওয়ারনেসের ফলে অ্যান্ড বাকি বলবো যে অনেক পথপ্রদর্শকদের জন্য যে ইন্ডিয়া ইজ পারফর্মিং কোয়াইট ওয়েল ইন স্পোর্টস অলসো, অ্যাপার্ট ফ্রম শুধু ক্রিকেটে বলবো না, আরও অনেক ব্যাপারে অলিম্পিক্সের বিভিন্ন গেমসে আর অনেক কিছুতেই পারফর্ম করছে। সো স্পোর্টসও অনেক বাচ্চারা কেরিয়ার হিসেবে নেয়, মিউজিক অনেক বাচ্চারা কেরিয়ার হিসেবে নেয়। তো প্রথমে যা প্রয়োজন সেটা হলো বাচ্চার অ্যাপটিটিউড দেখা, যে বাচ্চা কোন বিষয়ে ও বেশি আগ্রহী। এখন যে বাচ্চার অঙ্ক করতে ভালো লাগে তাকে জোর করে স্পোর্টসে দিলে চলবে না, আবার সিমিলারলি ভাইস ভার্সা। যে বাচ্চার স্পোর্টসে ভালো ট্যালেন্ট আছে ওর হয়তো ম্যাথস বা অন্য সাবজেক্ট ভালো নাও লাগতে পারে। তো প্রথম কথা সেই ব্যাপারে আমাদের আগে ক্লিয়ার হতে হবে, এবং আমাদের এই জিনিসটা বুঝতে হবে দ্যাট প্রতিটা মানুষ প্রতিটা বাচ্চাই আলাদা, আমার কম্পেয়ার করলে চলবে না। আমাকে ইন্ডিভিজুয়ালি ওর অ্যাপটিটিউড ওর ইন্টারেস্ট অনুযায়ী এবং ওর যার মধ্যে প্রতিভাটা থাকতে পারে সেটাকে আরও ভালো করে নার্চার করতে লাগবে। ঠিক আছে, সো ফার্স্ট হলো সেই অ্যাকসেপ্টেন্সটা প্যারেন্টসদের থেকে। এবার সেকেন্ডলি ডিসকাশনটা মানে আমি শুধু এখন অ্যাকাডেমিক্সের মধ্যেই রাখছি, কারণ কি এখন আর মানে এটা না হলে অনেক বিশদ হয়ে যায় যদি আমরা অন্য কেরিয়ার যাই। তো ধরে নিলাম যে কোনো বাচ্চার অ্যাকাডেমিক্সে ভালো ইন্টারেস্ট আছে,
তো একাডেমিক্সে ইন্টারেস্ট হলে তো তখন বাচ্চাদেরকে কীরকমভাবে করতে লাগবে যে একটা ডেইলি হেলদি লাইফস্টাইল যাতে বাচ্চার মেনটেন হয়, মানে শুধু পড়াশোনা নিয়ে থাকলে চলবে না, এখানের মধ্যে অবশ্যই যাতে সোশ্যালাইজেশনের জন্য সময় দেওয়া হয়, সেখানে যাতে এন্টারটেনমেন্টের সময় থাকে, সেখানে যাতে খেলাধুলা থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে বা এক্সারসাইজ থাকলো, প্রপার যাতে স্লিপ হাইজিন মেনটেনড হয়, নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, এবং স্ক্রিন ইউজেজ যদি থাকেও, এখন পুরোটা তো আর ডিনাই করা যায় না, কিন্তু স্ক্রিন ইউজেজ থাকলেও সেটা যাতে একটা আলাদা ফিক্সড অ্যালটেড টাইমে হয়, নট ডিউরিং দ্য স্টাডিজ। আমি যদি সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত পড়ি, তো ওই সময়টা আমি শুধু পড়াশোনাই করব। আমার স্ক্রিন টাইমটা ধরুন সে 5টা থেকে 6টা, এর বাইরে না। আর এই অ্যাক্টিভিটির সময় অন্য কোনো অ্যাক্টিভিটিসও না। আমি যদি কারোর সাথে কথা বলছি, গল্পগুজব করছি, তাহলে আমি ওইটাই করব। আমি একদিকে কথা বলছি, আরেকদিকে আমার ফোন দেখছি, সেটা হবে না। তো সেই এটিকেটটা ছোটোবেলা থেকেই অভ্যাস করাতে হয়, তখন গিয়েই বড় হয়েও সেই এটিকেটসগুলি মেনটেন থাকে। এবং শুধুমাত্র তো মানে অ্যাকাডেমিক্সে ভালো হলে হয় না, অ্যাজ এ গুড হিউম্যান বিইং অলসো সোসাইটিতে যা প্রয়োজন, পড়াশোনার সময়গুলো যাতে নির্দিষ্ট থাকে এবং এটা যাতে ডিসিপ্লিন ওয়েতে হয়। যেমন একদিন ভালো লাগছে, আমি 4-5 ঘন্টা পড়লাম, তারপর আর 3-4 দিন আমি ঠিকমতো পড়লামই না, তারপর আবার আরেকদিন ভালো লাগলো, তারপর পড়লাম না। মোটিভেশন এর উপরে ভিত্তি করে আমরা যদি যে কোনো কাজ করি, তাহলে কিন্তু কোনো কাজের শেষ দেখা সম্ভব হয় না। কাজটা শুরু করার জন্য মোটিভেশন অবশ্যই দরকার, কিন্তু মেনটেন করার সময় অনেক জায়গাতে হতে পারে যে আমার আজকে পড়তে ভালো লাগছে না, বাট স্টিল আমার ওই অ্যালটেড টাইমটাতে আই হ্যাভ টু স্টাডি। আমার আজকে এক্সারসাইজ করতে ভালো লাগছে না, বাট স্টিল ওই অ্যালটেড টাইমটাতে আই হ্যাভ টু ডু এক্সারসাইজ। আমার খেতে ভালো লাগছে না, বাট স্টিল আই হ্যাভ টু ইট। এটা অনেকটা এরকমই। বাচ্চাদের অনেক সময় একটু ঠান্ডা পড়লে বা অনেক সময় কি থাকে যে এরা চান করতে চায় না, তো তাই বলে কি এদেরকে চান করানো হবে না? সো এটা অনেকটা এইরকমভাবে অভ্যাস করানো দরকার, তখন গিয়েই এই কনসেন্ট্রেশনের পার্টটা বেটার হতে থাকে এবং একটা বাচ্চাও জানে যে আমি পড়াশোনা যেমন করছি, আমার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো কম্প্রোমাইজড হচ্ছে না। সো ইট ইজ লাইক এনি আদার অ্যাক্টিভিটিস। আমার এন্টারটেইনমেন্ট, আমার খেলাধুলা, আমার টিভি দেখা, আমার গান গাওয়া বা অন্য হবিজের মতোই পড়াশোনা একটা পার্ট অফ দ্য লাইফ। আমরা পড়াশোনা দিয়ে ডিফাইন করব না, তখন গিয়ে এই জিনিসটাতে আস্তে আস্তে বাচ্চাদের ইনার মোটিভেশন স্টার্ট হবে অ্যান্ড ওরা নিজের থেকেই পড়বে। বাহ, এটা খুব সুন্দর বলেছেন, কিন্তু আপনি ঠিক কথাই বলেছেন। আসলে তাই করা উচিত বোধহয় আমাদের। মানে অনেক সময় আর দেখি গার্জিয়ানরাও বলেন ও আজকে ভালো লাগছে না পড়তে, তাই পড়বে না। কিন্তু এটাই মানে হওয়া উচিত আসলে ডিসিপ্লিনড লাইফ, মানে সব কিছু কনসেন্ট্রেশনকেও যে বাড়ায় দিন প্রতিদিনের কাজে আমার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, তখন আমার মানে আস্তে আস্তে মানে এটা তখন এটা ভালো লাগাও শুরু হয়ে যায়। এটাই মানে আমাদের রাখতে হবে। তো এবার আমি আসবো আরেকটা ব্যাপারে। অনেক সময়ই হয় ওই যেটা প্রথম দিকে বলেছিলাম, মানে ধরুন কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে যাবে, হ্যাঁ, আমি ওই আবারও ফিরে আসছি ওই কথায়, শিক্ষকতা জীবনে ছিলাম তো অনেক দিন, তাই এগুলো দেখেছি আর কি। প্রিপারেশন ভালো ছেলেটার, হ্যাঁ, বা মেয়েটার ভালো প্রিপারেশন, কিন্তু পরীক্ষার আগের দিন রাতে তার মধ্যে একটা মানে ভীতি, ভয়, আমি বুঝি লিখতে পারবো না, আমি বুঝি পারবো না করতে, মা কীরকম জানি প্রশ্ন আসবে। এই যে ভীতিটা, এই ভীতিটাকে দূর করার জন্য মানে আমাদের কি করা দরকার? তো পারফরমেন্স অ্যাংজাইটি যা মানে যে কোনো একটা বড়সড় ইভেন্টের আগে আমাদের যে একটা অ্যাংজাইটি যা হয়, দেখুন অ্যাংজাইটি হওয়াটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? এখন মনে করুন আমি পরীক্ষাতে পাশ করবো না ফেল করবো এটা নিয়ে আমি একদমই চিন্তিত নই, তো অবভিয়াসলি আমি পড়বো না। কিন্তু আমি এতই চিন্তিত যে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না বা পরের দিনকে আমি লিখতে পারলাম না। তো আমার একটা ব্যালেন্স দরকার, যে আমি এতটা ইনডিফারেন্টও থাকবো না, আবার আমি এতটা অ্যানশিয়াসও থাকবো না। অ্যাংজাইটি
হিউম্যান বিংসের ক্ষেত্রে স্পেশালি আমাদের উন্নতির পেছনে বাট যেমন লাইক মানুষ সর্বশ্রেষ্ঠ জীব এই পৃথিবীর, তো অ্যাংজাইটি জিনিসটা কিন্তু আমাদের রপ্ত হয়েছে আমাদের পূর্বপুরুষ থেকে, সেই হান্টার গ্যাদারার্স পূর্বপুরুষদের থেকে। কারণ কি প্রতিটা দিন তাদের কাছে একটা যুদ্ধ ছিল, প্রতিটা মুহূর্তে মানে আমি এরপরের মুহূর্তটা বেঁচে থাকবো কি না তার জন্য একটা লড়াই ছিল। তো এখনের সিভিলাইজেশনে আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, বাট সেই অ্যাংজাইটির যে মানে কি বলবো যেটা আদিম মেমোরি যেটা সেটা তো আছে। তো যে কোনো পারফরমেন্সের আগে সেই কারণে আমাদের একটা অ্যাংজাইটি হয়। আর অ্যাংজাইটি হলে আমাদের দু ধরনের আমরা রিয়াকশন করি সাধারণত। একটা 3 নম্বরও আছে, আমি সেটা বলছি, ফাইট অ্যান্ড ফ্লাইট। মানে হয় আমি অ্যাংজাইটির প্রতিকার করার জন্য আমি একটা কিছু ফুল প্রুফ প্ল্যান বার করার চেষ্টা করব অ্যান্ড আই উইল অ্যাক্ট আপন ইট, যাতে আমার মানে আমি সফল হই আমি যে কাজের জন্য এগোচ্ছি। আদারওয়াইজ আমি মনে হচ্ছে যে আমি পারবো না, তাহলে আমার সিচুয়েশন থেকে আমি এসকেপ করব, ঠিক আছে। তো এখন সোজা হয় ফর দ্য টাইম বিং এসকেপ মোডে যাওয়াটা, যে আমি পারছি না সো আমি এসকেপ করব, ঠিক আছে। তো এই কারণে কি হয় অনেক সময় যে কোনো একটা বড় ইভেন্টের আগে এই এসকেপ মোডটা আমাদের মধ্যে বেশি কাজ করে রাদার দেন ফাইটিং। থার্ড আর একটা পয়েন্ট আছে যেটাকে আমরা বলি ফ্রিজিং মোড। মানে আমি ফাইটও করছি না, আমি ফ্লাইটও করছি না, আমি এতটাই ভীত যে আমি কোনো কিছু করতেই পারছি না। এটাও রেয়ারলি হয়। সো বেসিক্যালি এই সোশ্যাল থিওরি দিয়ে পারফরমেন্স অ্যাংজাইটিকে ব্যাখ্যা করা হয়, বা ইট ইজ লাইক এ ইভলিউশনারি থিওরি অলসো। তো অ্যাংজাইটি আছে, অ্যাংজাইটিকে আমার অ্যাকসেপ্ট করতে হবে প্রথমে, এবং সমস্যা যেহেতু আছে সমস্যার প্রতিকারও আছে নিশ্চয়ই। প্রথমে মানতে হবে যে দ্য প্রবলেম এক্সিস্টস, সমস্যাটা আছে, এবং তখনই আমি তার প্রতিকারের জন্য একটা প্ল্যান বানাবো, এবং তার জন্যই আমি আস্তে আস্তে সেই প্ল্যান অনুযায়ী আমি কাজ করব। এখন যে কোনো বড় পরীক্ষার সময় কি হয়, আবার সেই প্রিপারেশনের পার্টটাই আসছে। হয়তোবা পুরো বছর যেরকমভাবে প্ল্যান্ড ওয়েতে যে প্রিপারেশন করার কথা ছিল হয়তোবা সেটা হয়নি, অথবা হয়তো সব কিছু হওয়ার পরেও একটা সেলফ ডাউট কাজ করতে থাকে, অথবা হয়তো এর আগেও ওই এসকেপ বা ফ্লাইট মোডে যাওয়ার জন্য হয়তো এক্সাম স্কিপ করা হয়েছে বা এরকম কিছু হয়েছে। তখন ওই বললাম না যে কিছু সময়ের জন্য আমাদের হয়তো ভালো লাগে, বাট এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু নেক্সট এক্সপিরিয়েন্সের জন্য হেল্পফুল হয় না। আমি যদি এবার একটা এক্সাম স্কিপ করি জাস্ট বিকজ আমি ওয়েল প্রিপেয়ার্ড না, তখন নেক্সট টাইম এক্সাম যখন আসবে তখনও কিন্তু সেই মেমোরিজটা আবার অ্যাক্টিভেটেড হবেই, যে আমি এবারও কি আমি প্রস্তুত, এবং এই সেলফ ডাউটটা তখন অনেক সময় একটু বড় আকার ধারণ করে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? মানে গার্জিয়ান এবং প্যারেন্টরা কি কাউন্সিলিং দরকার, না কি কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার? সো বেসিক্যালি যদি দেখা যায় যে প্রতি পরীক্ষার আগেই এই ধরনের প্রচণ্ড অ্যাংজাইটি বা বাচ্চারা প্যানিক করছে, বা তাদের এক্সামের প্রতি আস্তে আস্তে কী হয়, আস্তে একটা ভীতি তৈরি হয়ে যায় যে আমি আর এক্সামই বসবো না, বা কোনো একটা হয়তো আরও সহজতর পন্থা অবলম্বন করার চেষ্টা করলো, যে প্রিপেয়ার করছে হয়তো কোনো কঠিন ভালো পরীক্ষার জন্য, তারপর আর সব কিছু ঠিক আছে, বুঝতে পারছে, প্রিপেয়ার করছে, কিন্তু এই এক্সাম অ্যাংজাইটির জন্য বা এই ফোবিয়ার জন্য হয়তো বা করতে পারছে না। তখন হয়তো দেখা যায় কি যে অন্য একটা সহজতর কিছু একটাতে, তো সেটাও অনেকটা বলতে পারেন একটা ফ্লাইট মোডই, হ্যাঁ, যে আমি এটা পারবো না তো আমি ওই আরেকটা সহজতর পন্থায় আমি একটা এসকেপ চাইছি। সো ফার্স্ট অফ অল এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। যদি একটা প্রবলেম রিপিটেডলি এরকম হচ্ছে তখন অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিংয়ের জন্য, এবং এটাকে কীভাবে প্রতিকার করা যেতে পারে সেটার জন্য আমরা ব্যবস্থাগুলো নিতে পারি। এখন এটার পিছনে অনেক রিজনসই থাকতে পারে, যে হয়তো বা পার্সোনালিটি টাইপের মধ্যে একটা অ্যানশিয়াস বা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি আছে কি না এইগুলি অ্যাসেস করতে লাগে, অলরেডি যে কোনো ধরনের যেটা বলছিলেন নিউরোসিস এগুলো আছে কি না সেগুলো অ্যাসেস করতে লাগবে,
বা কোনো ধরনের নেশা জাতীয় কিছু সেবন করছে কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় অ্যাংজাইটি কমানোর জন্য অনেকে কিন্তু বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের সেবন করেন, যে আমি একটু অ্যালকোহল নিলাম তো আমি একটু রিল্যাক্স ফিল করছি। বাট এইটাতে কি হয়, যে কোনো নেশা জাতীয় দ্রব্য প্রথম দিকে হয়তো রিল্যাক্সেশন দেয়, বাট লং রানে কিন্তু অ্যাংজাইটি প্রবলেমগুলোকে বাড়িয়ে দেয়। তো এরকম অনেক রিজন থাকতে পারে। তো সেই রিজনগুলোই আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করি এবং সেটা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা বের করার চেষ্টা করি। এরকম আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শুনলাম যে পরীক্ষার ভীতি থেকে আমরা কিভাবে নিজেদের এসকেপ করব এবং প্রতিকার পাব। আমাদের আজকের যে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ডক্টর অনির্বাণ দত্ত মহোদয়ের সাথে আমরা তার অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের হাতে আর সময় নেই। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আবারও বসবো এবং ভবিষ্যতে আরও অনেক বিশদভাবে ডাক্তারবাবুর কাছ থেকে জানবো। আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন একেবি টিভির পর্দায়।